আসসালামু আলাইকুম ভাই লোক, কি খবর, কেমন আছেন আপনারা সবাই? দেখতে দেখতে টিটিপি কিন্তু 7 বছর পার করে ফেলেছে ভাই। আপনাদের এত এত ভালোবাসা পেয়েছি, যেটা আমার এই এক জীবনে আসলে কখনো পাবো বলে আমি চিন্তাও করি নাই। এনিওয়ে, আমরা কিন্তু এখন স্মার্টফোনে যে রিভিউগুলো করছি একদম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতেছি আর কি, বিভিন্ন অ্যাঙ্গেলে আর কি, বিভিন্নভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করে আর কি আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি, যেগুলো নিয়ে সচরাচর আলাপ হয় না। আমরা সেই আলাপেও কিন্তু আজকাল ঢুকতেছি। সো ভিডিও লেন্থ একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু একটু ধৈর্য ধরে যদি আপনারা আমাদের কন্টেন্টগুলো দেখেন তাহলে স্মার্টফোন সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন। ব্র্যান্ডগুলো আপনাদেরকে আর বোকা বানাতে পারবে না। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরও একটা স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গেলাম, রিয়েলমি 15T। রিয়েলমি রিসেন্টলি কিন্তু নাম্বার সিরিজের ফোন নিয়ে হাজির হয়েছে অনেকদিন পরে, এবং কয়েকদিন আগে আমাদের চ্যানেলে আপনারা দেখে ফেলেছেন রিয়েলমি 15 এবং 15 Pro এর রিভিউ। ফোনগুলোর দাম একটু বেশি ছিল, অনেকের হাতের নাগালের বাইরে। সো যারা 5G ফোন চান কিন্তু একটু কম দামে, পকেটের উপরে চাপ যেন কম পড়ে, এরকম ফোন চান, রিয়েলমির ফোন চান, তাদের জন্য আমার মনে হয় এই ভিডিওটা অনেক কাজে আসতে পারে। প্রেজেন্টিং রিয়েলমি 15T, 6.57 ইঞ্চির বেশ কম্প্যাক্ট একটা সাইজের OLED ডিসপ্লে তারা ব্যবহার করেছে। মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 ম্যাক্স চিপসেট ব্যবহার করা হয়েছে এই ফোনে, যেটা একটা 5G চিপসেট। 7000 mAh এর ব্যাটারি তারা ব্যবহার করেছে, সাথে রয়েছে 60 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, আরও রয়েছে IP69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন। এই হচ্ছে রিয়েলমি 15, আর এই হচ্ছে আমি ওয়াহিদ, আর আপনারা দেখছেন টেক টু দ্য পয়েন্ট। ডিজাইনটা বেশ সলিড, বাট আমার এখানে একটা অবজারভেশন আছে ভাই। এই ক্যামেরা হাউজিংটা দেখি না আইফোনের মতো করে লাগতেছে আর কি। এনিওয়ে, আইফোন থেকে আজকাল সবাই বেশ অনুপ্রাণিত হয়। রিয়েলমিকেও আমরা দেখেছি এর আগে, তাদের বেশিরভাগ ফোনের ডিজাইন আইফোনের মতো মনে হলো একটু আলাদা থাকতো আর কি, বাট এইটা একেবারে ক্যামেরা বামটা দেখে মনেই হচ্ছে যে এটা আইফোনের মতো আর কি। খুবই প্রিমিয়াম একটা ফিল এর কাছ থেকে আপনি পাবেন, মানে ওই আইফোনের মতো এই জিনিসটা আপনি যদি একটু ইগনোর করতে পারেন, আদার দ্যান দ্যাট আপনার কাছে এইটার বিল্ড কোয়ালিটি, এইটার ওয়ার্কম্যানশিপ, এটার ফিনিশিং বেশ ভালো লাগবে। 8GB র্যামের সঙ্গে 256GB স্টোরেজের এই ফোনটা বাংলাদেশে পাওয়া যাবে 32,999 টাকায়, মানে 33,000 টাকায়। ফোনের ডিজাইন কিন্তু 33,000 টাকা দামের ফোনের মধ্যেই লাগতেছে আর কি। একেবারে সলিড একটা ফিল আপনি পাবেন, আর ফোনটা কিন্তু যথেষ্ট কম্প্যাক্ট। মানে আজকাল তো অনেক বড় ফোনের আধিক্য দেখা যায় বাজারে, সেখানে আমি বলবো যে কম্প্যাক্ট ফোন যারা খোঁজেন তাদের বেশ খুশি করবে এই ফোনটা। অবশ্য 33,000 টাকা দামের একটা ফোনের ফ্রেমটা তারা প্লাস্টিকের ব্যবহার করেছে, এই জিনিসটা আমার ভালো লাগে নাই। তার কারণ হচ্ছে ভাই, 33,000 টাকা দামের একটা ফোনের কাছ থেকে আমরা মেটাল ফ্রেম আশা করতেই পারি। বাংলাদেশে এইটার মোট 2টা কালার ভেরিয়েন্ট পাওয়া যাবে, ফ্লোয়িং সিলভার এবং সুট টাইটানিয়াম। আমাদের হাতেরটার নাম হচ্ছে ফ্লোয়িং সিলভার। ভাই, কালারটা বেশ ভালো লাগছে আমার কাছে, মানে উডেন একটা টেক্সচার আপনি দেখতে পারবেন, যেটা আবার হিডেন আলোর বিপরীতে ধরলে আপনি বুঝতে পারবেন। ফোনটা বক্সি শেপের হলেও এজগুলা বেশ ফাইন টিউন করা, অনেক সময় ধরে থাকলেও আপনার হাতে ব্যথা লাগবে না, অন্তত আমার লাগে নাই। এটা থিকনেস হচ্ছে 7.8 মিলিমিটার, আর ওয়েট হচ্ছে 182 গ্রামের আশেপাশে। রেটিং এর অভাব নাই এতে ভাই, IP রেটিং, IP66, 68, 69, মানে আরও যদি কিছু থাকে সব রেটিং দিয়ে রাখছে, মানে পানিতে চোবাইতে পারবেন আর কি ফোনটা। কিন্তু আমার মনে হয় না যে ঘন ঘন চোবানো ঠিক হবে আর কি, কারণ গেলে আপনারই যাবে ভাই। পোর্টস অ্যান্ড বাটনস ঠিকঠাক মতো রয়েছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকও রয়েছে উপরের দিকে, IR ব্লাস্টারও পেয়ে যাবেন এতে। তবে নেই কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পোর্ট। আরেকটা ব্যাপার হচ্ছে তারা এখানে হাইব্রিড সিম কার্ড স্লট ব্যবহার করেছে, তার মানে হচ্ছে 2টা সিম কার্ড অথবা একটা মেমোরি কার্ড এবং একটা সিম কার্ড। ফিঙ্গারপ্রিন্টটা ডিসপ্লেতে ইন্টিগ্রেট করেছে, কোনো কমপ্লেন নেই আসলে এই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে। এখন ডিজাইন ব্যাপারটা তো আপেক্ষিক, মানে আমার কাছে যেটা ভালো লাগে সেটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে। জাস্ট এই পেছনে এই আইফোনের মতো না করলেও হয়তো আর কি, দুনিয়ায় তো আরও অনেক ডিজাইন আছে, সবাই এটাই করতেছে, কেন বুঝলাম না। এনিওয়ে, ডিসপ্লে সুন্দর ভাই, 6.57 ইঞ্চির ফুল HD অ্যামোলেড প্যানেল তারা ইউজ করছে। রিয়েলমি এটার নাম আবার দিছে OLED। 120 হার্জের রিফ্রেশ রেট পাবেন, আর এটার পিক ব্রাইটনেস 4000 নিটস। 4000 হোক আর 3000 ভাই, ওইটা আসলে আমরা নাম্বার দেখে বিশ্বাস করি না। আমরা আউটডোরে গিয়ে টেস্ট করেছি, এবং ডিরেক্ট সানলাইটেও কিন্তু যথেষ্ট ব্রাইট পিকচার কোয়ালিটি আমরা পেয়েছি ডিসপ্লের কাছ থেকে। 2160 হার্জের PWM ডিমিংও রয়েছে, আর রাতের বেলা আপনি ব্রাইটনেস অনেক কমিয়ে ফোন চালাইতে পারবেন। তবে ভাই, রাতের বেলা ফোন চালায়েন না, বিশেষ করে ওই বাতি টাতি বন্ধ করে দিয়ে অন্ধকারে যারা ফোন চালান না, চোখের 12টা বাজবে ভাই আপনার। পিপিআই ভালো, 400-র কাছাকাছি, ফলে যথেষ্ট শার্প পিকচার কোয়ালিটি আপনি পাবেন এর কাছ থেকে। কালার যথেষ্ট ভাইব্রেন্ট মনে হয়েছে আমার কাছে, কালার রিপ্রোডাকশন যথেষ্ট ভালো, কোনো কালার শিফটিং ইস্যু বা ব্লিডিং ইস্যু এখনো পর্যন্ত আমরা পাই নাই। অবশ্য OLED বা অ্যামোলেড ডিসপ্লেতে ব্লিডিং ইস্যু খুব একটা দেখা যায় না।
তবে হ্যাঁ, বেজেলের পরিমাণ আরেকটু কম হলে আমি একটু বেশি খুশি হইতাম। প্রথম দেখায় হয়তো আপনার মনে হবে যে বেজেল সিমেট্রিক্যাল, কিন্তু নিচের দিকের বেজেলটা একটু খেয়াল করলে দেখবেন যে সামান্য একটু মোটা। এবার আসল জিনিস নিয়ে আলাপ, যে কারণে আমাদের ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যায়, কিন্তু এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট ভাই। শোনেন মন দিয়ে, হার্ডওয়্যার। এই ফোনে তারা ব্যবহার করেছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 চিপসেটটা, এবং এটা একটা 5G চিপসেট। TSMCর তৈরি করা এই চিপসেটটা মূলত মিড রেঞ্জের অক্টা-কোর একটা চিপসেট, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা। 5G চিপসেট দিছে তারা, এটা ভালো। কিছুদিন আগেও দেখতাম যে 30-35 হাজার টাকা দামের ফোনে চিপসেট 5G দিত না আর কি, ইভেন 40,000 টাকা দামের ফোনে আমরা দেখছি ওরকম ভাই। 5G যেহেতু আমাদের দেশে চালু হয়ে গিয়েছে, সো এই জিনিসটার মানে লাভ আপনি পাবেন কিছুদিন পরে গিয়ে, যখন আপনার এলাকাতেও 5G চালু হয়ে যাবে, তখন মূলত এই বেনিফিটটা আপনি পেতে থাকবেন। ভাই এই চিপসেটের মধ্যে পারফরমেন্স কোর হচ্ছে দুইটা, কর্টেক্স A76, স্পিড হচ্ছে 2.5 GHz, আর বাকি 6টা হচ্ছে এফিসিয়েন্ট কোর 2.2 GHz এর কর্টেক্স A55। জিপিইউ পাবেন হচ্ছে মালি G57 MC2, ফ্রিকোয়েন্সি রেসপন্স ভালো 1 GHz এর ওপরে। তবে এই চিপসেটে মানে এনপিইউ হিসেবে তারা কি ইউজ করছে কোনো তথ্য কোথাও পাইলাম না ভাই। মানে আরেকটু তাহলে আপনাদেরকে বোঝাইতে পারতাম যে কি টাইপের এনপিইউতে ব্যবহার করা হয়েছে, এআই অ্যালগোরিদম কীভাবে সে প্রসেস করতে পারবে, ওই ডিটেলে আমি যাইতে পারতেছি না। কিন্তু যে ডিটেলে আমি যাইতে পারবো সেটা হচ্ছে যে ভাই এটা না অনেক বেশি পাওয়ারফুল চিপসেট না, মানে এটা একটা 5G চিপসেট 6 ন্যানোমিটারের, এর বৈশিষ্ট্য আর কি। মানে আপনি যদি 33,000 টাকা দামের বাজেটের অন্যান্য ফোনের দিকে একটু তাকান, অফিসিয়াল মার্কেটের দিকে, এর চাইতে পাওয়ারফুল চিপসেট কিন্তু আমরা দেখতেছি। 7300 কিন্তু আমরা দেখে ফেলেছি অলরেডি এই একই বাজেটে। আমরা AnTuTu টেস্ট করেছিলাম এই ফোনের, আর স্কোর এসেছে 5,60,704। গিগবেঞ্চে সিঙ্গেল করে 809 আর মাল্টি করে 2038। দেখেন এই চিপসেটটার বেশ কিছু জায়গায় কিন্তু বটলনেক আছে। প্রথমত এই চিপসেটে UFS 2.2 বেশি কিন্তু সাপোর্টই করে না ভাই। আরেকটা জিনিস আছে ভাই, এই চিপসেটে ম্যাক্সিমাম র্যামের স্পিড সাপোর্ট করে 2133 মেগাহার্টজ, অথচ LPDDR4X র্যামের স্পিড কিন্তু 4000 মেগাহার্টজ এর বেশি। তার মানে এখানেও একটু বটলনেক কিন্তু আপনি পাবেন। মানে অন্যান্য ফোনের ক্ষেত্রে আমরা বলেছি যে চিপসেটে সাপোর্ট করে কোম্পানিগুলা বেশি স্পিড দেয় না র্যাম এবং রমের ভেরিয়েন্ট, এখানে দেখতেছি উল্টা ভাই। এনিওয়ে ছোট ছোট এই জিনিসগুলো কিন্তু ম্যাটার করে। এটা স্পেশালি লং রানে গিয়ে দেখবেন যে ফোনে বটলনেকের কারণ হয়ে গিয়েছে। আপনি র্যাম অনেক বেশি দিয়েছেন, লাভ নাই তো কোনো ভাই। 8GB 16GB মানে আপনি 100GB দিলেও তো লাভ নেই, কারণ চিপসেটে তো র্যামের স্পিডটা নিতে পারতেছে না। মানে বেস্ট যে পোটেনশিয়াল আর কি, সর্বোচ্চ পোটেনশিয়ালটা ও তো ইউটিলাইজ করতে পারতেছে না র্যামের। এই চিপসেটটা কিন্তু একেবারেই নতুন ভাই, খুব বেশি ফোন আমাদের কাছে আসে নাই, মাত্র একটা ফোনে রিভিউ করেছি। অবশ্য ওইটার স্কোর আর একটু বেশি আমরা পেয়েছিলাম, সম্ভবত এখানে সফটওয়্যার অপটিমাইজেশনের একটা ব্যাপার রয়েছে। আর এই চারটা হচ্ছে রিসেন্টলি রিয়েলমির যত ফোনের রিভিউ আমরা করেছি তার একটা তুলনামূলক চিত্র। এইখানে দাম বিবেচনায় এই স্কোর যে অনেক ভালো সেইটা জোর দিয়ে বলা যাচ্ছে না। এই চারটা আর একটু ইন্টারেস্টিং, খেয়াল করে দেখেন। 30 থেকে 35,000 টাকার মধ্যে অফিসিয়াল যত ফোন আমরা রিভিউ করেছি রিসেন্টলি তার একটা তুলনামূলক চিত্র। সো এই চারটি আমরা যেটা দেখতে পাচ্ছি, ডাইমেনসিটি 6400 কিন্তু G100 এর চাইতেও কম স্কোর করেছে। আলটিমেটলি 6400 চিপসেটটা হচ্ছে G100 এর ইকুইভ্যালেন্ট আর কি। এই জিনিসটা আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারতেছি না। এইখানে কম করে হলো 7300 চিপসেটটা দেওয়া উচিত ছিল। বাই দ্য ওয়ে, অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে রিয়েলমি UI 6 আর অ্যান্ড্রয়েড ভার্সন 15। ভাই রিয়েলমি UI নিয়ে তেমন কিছু বলার নাই, এইটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যান্ড্রয়েড UI ইন দ্য মার্কেট রাইট নাও। যথেষ্ট স্মুথ ফিল আপনি পাবেন, ব্লটওয়্যার খুব একটা আমরা পাই নাই, এবং র্যাম ম্যানেজমেন্ট আমাদের কাছে বেশ ভালোই লাগলো। ইউআইটা ক্লিন এবং খুব স্ন্যাপি মনে হয়েছে। কাস্টমাইজেশনের অভাব নাই ভাই, প্রচুর কাস্টমাইজেশনের সুযোগ রয়েছে, আপনি নিজের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারবেন। আর এই ফোন থেকে আমরা ডিসেন্ট পারফরমেন্স পেয়েছি মূলত, তেমন কোনো স্ট্যাটার অবশ্য পাই নাই, যেহেতু নতুন ফোন স্ট্যাটার তো এখন পাওয়া যাবে না, পরে পাওয়া যাবে হয়তো। অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইমটা আমরা একটু চেক করি এবং যথেষ্ট ফাস্ট মনে হয়েছে, স্ন্যাপি ফিল পেয়েছি আমরা। সে সাথে যে অ্যাপ সুইচিংগুলো, এটাই তো মূলত র্যামের পারফরমেন্সটা আসলে ইন্ডিকেট করে যে কেমন। ওই টাইম মেজর কোনো ফ্ললেস এখনো পর্যন্ত আমাদের চোখে পড়ে নাই। তবে হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে যদি 10টা থেকে 15টার বেশি অ্যাপ আপনি একসাথে রান করেন, তখন একটু মানে স্ট্যাটার বা একটু ল্যাগ বা মাইক্রো স্ট্যাটার আপনি অবশ্যই দেখবেন। পজিটিভ ব্যাপার হচ্ছে এই ফোনে কিন্তু খুব একটা হিটিং ইস্যু আমরা পাই নাই। আমাদের থার্মাল ক্যামেরা অবশ্য সেই কথাই বলছে। প্রতিদিনের কমন কাজগুলো করতে আপনার খুব বেশি সমস্যা হবে বলে আমাদের কাছে মনে হয় নাই। আর নর্মাল ইউজাররা ডে টু ডে ইউসেজে খুব একটা ঝামেলার মুখে পড়বেন না বলে আমাদের ধারণা। তবে আপনি যদি হেভি ইউজার হন, মানে লম্বা সময় ধরে আপনি ফোন চালান, প্রচুর প্রেসার দেন ফোনে এবং একসঙ্গে অনেক অ্যাপ নিয়ে আপনাকে কাজ করতে হয়, তাদের জন্য অবশ্য
এটা খুব একটা ভালো হবে বলে আমার কাছে মনে হয় না। আর ভাই আমরা গেমিং টেস্টও করেছি, যেটা মনে হয়েছে হাই এন্ড গেমারদের জন্য আসলে এই ফোনটা না, কারণ প্রসেসরটা আসলে গেমিং এর জন্য খুব একটা অপটিমাইজ না। তারপরে আমরা বেশ কিছু গেম ট্রাই করে দেখেছি, যেমন ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, পাবজি, অ্যাসফল্ট 9, মানে আমরা যেগুলো সবসময় টেস্ট করি আর কি। সো গেমিংয়ে খুব বেশি ভালো পারফরমেন্স আমরা পাই নাই, আর আমরা আসলে আশাও করি নাই, কারণ এটা একেবারে এন্ট্রি লেভেলের একটা চিপসেট। তবে শখের গেমার যদি আপনি হয়ে থাকেন, মানে মাঝে মাঝে একটু 2D টাইপের গেম খেলেন, ফ্রি ফায়ার খেলেন, পাবজি দু একটা সেশন খেলেন, তাহলে আপনার জন্য মনে হয় না যে খুব একটা সমস্যা হবে। আর এর মধ্যে 6000 mAh এর ভেপার কুলিং সিস্টেম দিয়েছে তারা, বাট এইটা খুব ছোট আমার কাছে মনে হয়। যেহেতু গেমারদের জন্য ডিজাইন করা না, সুতরাং তারা ভেপার চেম্বারটা বেশি বড়ও করে নাই। সো পারফরমেন্স ডিসেন্ট ভাই, মানে এর কাছ থেকে অনেক বেশি কিছু আশা করা যাবে না, বাট যেটুকু পারফরমেন্স দিচ্ছে এই ফোনটা, ওইটা ফ্ললেস মনে হয়েছে। মানে আমরা চালিয়ে দেখেছি অনেক দিন ধরে, এই ফোনগুলো কিন্তু আমাদের কাছে আছে। প্রায় 2 মাস আগে এই ফোনগুলো রিয়েলমি আমাদের স্টুডিওতে পাঠিয়েছি এবং আমরা লম্বা সময় ব্যবহার করে দেখেছি, পারফরমেন্স মানে একই রকমই আছে আর কি এখনো পর্যন্ত। ক্যামেরায় 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর আছে, আর সামনের সেলফি শুটারও 50 মেগাপিক্সেলের। ভাই এখন ব্যাপার হচ্ছে গিয়ে ফোনের দাম তো 33,000 টাকা। হ্যাঁ দেখেন, আইফোনের মতো মেলাতে গিয়ে তারা কিন্তু 3টা লেন্সের মতো ঠিকই দিছে, বাট মেইন কাজের সেন্সর একটাই, কোনো আলট্রা ওয়াইড শুটার নাই। এইটা কষ্ট পাইছি ভাই, মানে 33,000 টাকা আমি দিচ্ছি, আর কত টাকা দিলে কোম্পানির মনে হবে যে একটা আলট্রা ওয়াইড শুটার দিই, ওটা তো কাজে লাগে, তাই না? নিয়ে ছবির কোয়ালিটি খারাপ বলার সুযোগ নাই। ডে লাইট কন্ডিশনে আমরা অনেক ছবি তুলেছি এবং যথেষ্ট ভালো ছবি পেয়েছি। শার্পনেস ধরে রাখার বেশ ভালো একটা টেন্ডেন্সি আছে। ডাইনামিক রেঞ্জ আমি বলবো ডিসেন্ট। পোর্ট্রেট ফটোগ্রাফিতে মাঝে মাঝে ভালো রেজাল্ট দেয়, আবার কিছু কিছু সময় দেখলাম যে একটু স্ট্রাগল করে কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ড হলে। কালার টোন ক্লোজ টু ন্যাচারাল, অতিরিক্ত বুস্ট করে না। সো ওভারঅল ভালো রেজাল্ট আমরা পেয়েছি এর কাছ থেকে। 50 মেগাপিক্সেলের সেলফি শুটারটা তার কথা রেখেছে ভাই, খুব ভালো ছবি আমরা পেয়েছি। রিয়েলমি রিসেন্টলি তাদের ক্যামেরাতে বেশ ভালোই ইমপ্রুভমেন্ট এনেছে, যেটা আসলে আমরা দেখতে পাচ্ছি হাতে নাতে। বাট ভিডিওগ্রাফিতে এসে একটু মন খারাপ হলো ভাই, 4K তে রেকর্ড করার কোনো ব্যবস্থা নাই ভাই। 33,000 টাকা দামের একটা ফোন। এনিওয়ে 1080p-তে 60 fps আপনি রেকর্ড করতে পারবেন, স্টেবিলিটি মোটামুটি। 50 মেগাপিক্সেলের সেলফি শুটার, ছবির কোয়ালিটি তো ভালো হওয়ারই কথা। তবে আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে ভাই অনেক ওয়াইড। হ্যাঁ, নর্মালি অনেক বেশি ক্রপড হয়ে যায় আর কি ফ্রন্ট ক্যামেরাগুলো, এটা যথেষ্ট ওয়াইড আছে। ব্লগিং যদি করতে চান আপনারা শান্তি পাবেন। এটা হচ্ছে অ্যাকচুয়াল সাউন্ড কিন্তু আপনারা শুনতেছেন এই মুহূর্তে। সাউন্ড কোয়ালিটি ভালো, ডুয়াল স্টেরিও স্পিকার আছে। তবে ঝামেলাটা হচ্ছে যে ভাই লেফট সাইডের জন্য ডেডিকেটেড গ্রিল নাই, মানে ইয়ারপিসটাকেই তারা মূলত সেকেন্ডারি গ্রিল হিসেবে ইউজ করছে। সো এখানে ব্যালেন্সিং এর একটা ব্যাপার আছে, মানে ওই 40-60 মতো ফিল আমরা কিছুটা পেয়েছি। তবে একটা জায়গায় কিন্তু এই ফোনটা স্ট্যান্ড আউট করবে, আর সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। ভাই ফোনের থিকনেস কিন্তু মোটামুটি আমি বলবো যে কমই আছে। 7000 mAh এর ব্যাটারি তারা এখানে ইউজ করছে এবং এটা ম্যাসিভ বলবো, এটা একটা স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে। সেই সঙ্গে 60 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। 60 ওয়াট 7000 mAh, ভালো একটা কম্বো। আপনি একদিনে এটা চার্জ শেষ করতে পারবেন না। ইভেন যারা ফোন টেপাটেপি কম করেন আর কি, তারা 2 দিনও চালাতে পারবেন এই ফোন একবার চার্জ দিয়ে। ও বাই দ্য ওয়ে, এই ফোনে কিন্তু বাইপাস চার্জিং সাপোর্ট করে। এর ফলে ফোন কিন্তু খুব বেশি গরম হয় না চার্জিংয়ের সময়। গেমিংয়ের সময় অনেকে চার্জও দেন, গেমিংও করেন, তাদের এই জিনিসটা কাজে আসবে, যদিও আমি রিকমেন্ড করি না। ও বাই দ্য ওয়ে, রিভার্স চার্জিংয়ের ব্যবস্থা এতে আছে, যদিও ওয়্যার্ড, তারপরে মাঝে মাঝে কাজে আসতে পারে। ব্যাটারি ব্যাকআপ যেহেতু বেশি, অনেক সময় গরিব দুঃখীরে দান করা যাবে আর কি এই ব্যাটারির চার্জ। আরেকটা জিনিস নিয়ে একটু সমালোচনা করতে চাই, সেটা হলো যে ভাই আবার সেই দামের প্রসঙ্গ আসে, মানে 33,000 টাকা দামের একটা ফোন, ওয়াইফাই 6 নাই, মানে শুধু 5 আছে আর কি। এনিওয়ে আমরা বেশিরভাগ সবাই ওয়াইফাই 5 চালাই, কিন্তু একটা ফোন তো আমরা 3-4 বছর চালাবো, তাই না? তখন দেখবেন যে আমাদের দেশে ওয়াইফাই 7 চলে আসছে। সো ওয়াইফাই 6 থাকা উচিত ছিল এতে। NFC আছে, এটা অনেকের কাজে আসতে পারে। তবে ব্লুটুথ 5.3 না দিয়ে 5.4 দেওয়া উচিত ছিল, কারণ চিপসেট সাপোর্ট করে ভাই। অলরাইট, অনেক এআই ফিচারও আছে এতে, যেটা কারো কাজে লাগতে পারে। যেমন এআই এডিট জিনি, ফটো বা ভয়েস আপনি এডিট করতে পারবেন। নেক্সট জেন এআই আছে। তারপরে সার্কেল টু সার্চ বা এই টাইপের জিনিসপত্র কমনলি আর কি আমরা যেটা দেখি, ওগুলোও পেয়ে যাবেন এতে। অলরাইট, ফাইনাল ভার্ডিক্ট আর কি, মানে আমার কি মনে হচ্ছে, এই ফোনটা তো এতদিন ধরে ব্যবহার করলাম, কিছু জায়গায় একটু ড্রব্যাক আছে এই ফোনের। যেহেতু 33,000 টাকা দামের ফোন, চিপসেটটা আর একটু পাওয়ারফুল দিলে ভালো হতো। অ্যাটলিস্ট 7300 যদি তারা দিত, তাহলে দামের সঙ্গে স্পেকটা আসলে ব্যালেন্স করা যেত আর কি। কিছু বটলনেকও আছে, যেমন EFS 2.2, এইটা এই দামের ফোনে আমরা আসলে দেখতে চাই না। ফ্রেমটা প্লাস্টিকের, এই দামের ফোনে মেটাল বিল্ড আমরা দেখতে চাই। সেই সঙ্গে ওয়াইফাই 5 তারা ইউজ করছে, হাইব্রিড সিম কার্ড স্লট ইউজ করছে। এইটা 256 জিবি হলে খুব একটা সমস্যা না, বাট তারপরে অনেকের জন্য কিন্তু ঝামেলা হতে পারে, যাদের অনেক মেমোরি কার্ড আছে কালেকশনে। আর ক্যামেরাতে এসে একটু অপূর্ণতা আমি আসলে ফিল করেছি। আলট্রা ওয়াইড শুটার তো নাই। ইভেন এই দামের ফোনে কিন্তু আমরা একটা
টেলিফটো লেন্সও চাই আর কি, মানে দিচ্ছে অনেকে, এই জন্যই বললাম আর কি। এনিওয়ে রিয়েলমিকে অনুরোধ করবো এই ছোট ছোট ব্যাপারগুলো যদি তারা একটু মাথায় রাখে তাহলে পরের ফোনগুলো আরও ভালো হবে আর কি। কিছু অপূর্ণতার পরেও কিন্তু এই ফোনের অনেক ভালো দিকও রয়েছে, যেমন 7000 mAh এর হিউজ ব্যাটারি এবং সলিড বিল্ড, IP রেটিং রয়েছে, পানি থেকে নিরাপদ, সলিড পারফরমেন্স আপনাকে দেবে। যাদের আসলে স্পেক নিয়ে এত বেশি মাথা ব্যথা নাই, মানে সলিড পারফরমেন্সের একটা ফোন দরকার, অনেক দিন ধরে ইউজ করবেন, সফটওয়্যারে কোনো বাগ বা ভাল্লুক আপনারা দেখতে চান না, তাদের জন্য আমার মনে হয় এটা অন্যতম একটা পছন্দ হতে পারে। বাট অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে এই ফোনের দাম যদি 25-এর আশেপাশে কোনোভাবে রাখা যেত তাহলে আসলে এইটা এই বাজেটের সেরা ফোন আমরা চোখ বন্ধ করে বলতে পারতাম। স্লাইটলি একটু দাম বেশি আছে, এইটা আমার মনে হয় রিয়েলমির একটু নজর দেওয়া উচিত ভবিষ্যতে। আপনার কাছে কেমন লাগলো রিয়েলমি 15T অবশ্যই জানিয়ে দিন কমেন্ট সেকশনে। এরকম আরও অনেক ভিডিও যদি দেখতে চান সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।